অর্থের বিনিময় তত্ত্বের কিছু অনুমিতি সত্ত্ব রয়েছে। পিসার কিছু অনুমিতি সত্ত্বের ভিত্তিতে এই তত্ত্বটি আলোচনা করেছেন। অনুমিতি সত্ত্বগুলি হলো অর্থ শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, অর্থটি শুধু বিনিময় হিসেবে ব্যবহার করা হবে, পুনর্নিয়োগ বিরাজমান থাকবে, অর্থের প্রচলন গতি স্থির থাকবে, সমাজে মোট চাহিদা ও যোগান সমান হবে। এই সকল অনুমিতি সত্ত্ব সাপেক্ষে তিনি তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন। তিনি একটি বিনিময় সমীকরণের মাধ্যমে তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন। তার বিনিময় সমীকরণটি হচ্ছে এমবি সমান পিটি। তার বিনিময় সমীকরণটি হচ্ছে এমবি সমান পিটি। এমবিতে এম হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, বি হচ্ছে মোট বিহিত অর্থের প্রচলন গতি। আচ্ছা, প্রচলন গতি ব্যাপারটা কি একটু বুঝাই। প্রচলন গতি হচ্ছে একটি অর্থ, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদলায়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার হাত বদলায় তাকে বলা হয় ওই অর্থের প্রচলন গতি। অর্থাৎ একটা 10 টাকার নোট, আমি একটা কলম কিনলাম, কলম পার্সেসের জন্য দোকানদারকে ওই টাকাটা দিলাম, দোকানদার ওই টাকা দিয়ে হয়তো অন্য কিছু ক্রয় করলো, তাহলে ওই 10 টাকার নোটটা যতবার হাত বদল হচ্ছে এটাকে বলা হয় কি প্রচলন গতি, ওই অর্থের প্রচলন গতি। বিহিত অর্থ হচ্ছে যে পরিমাণ অর্থ সমাজে বিদ্যমান থাকে, যে পরিমাণ তাকে বলা হয় বিহিত অর্থ। তো এম হচ্ছে বিহিত অর্থের পরিমাণ, বি হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি, পি হচ্ছে দাম স্তর, আর টি হচ্ছে লেনদেনের পরিমাণ বা বাণিজ্যের পরিমাণ। লেনদেন করার জন্য যে পরিমাণ অর্থটা থাকে সেটাকে বলা হয় টি, সেটাকে টি হিসাবে দেখানো হচ্ছে। এই তত্ত্বটাতে উনি যে আলোচনা করেছেন সেখানে বলেছেন যে ভি এবং টি স্থির থাকলে, ভি মানে অর্থের প্রচলন গতিটা স্থির ধরা হয়েছে, লেনদেনের পরিমাণকেও স্থির ধরা হয়েছে, থাকলে এম এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক হবে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি হবে? সমানুপাতিক হবে। দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা সমানুপাতিক হবে। পরবর্তীতে আধুনিক সমাজে দেখা যাচ্ছে যে শুধু বিহিত অর্থের মাধ্যমে লেনদেন হচ্ছে না, পাশাপাশি ব্যাংক সিস্টেম মুদ্রা লেনদেনের বড় একটা অবদান রাখছে। যেমন ধরো ব্যাংক, চেক, ড্রাফট, ঋণপত্র, এইসবের মাধ্যমে মানুষ লেনদেন করছে। এই সকল বিষয় যখন অর্থের লেনদেনটাকে প্রভাবিত করছে তখন তিনি তার এই সমীকরণটিকে সংশোধন করে নতুন আরেকটি সমীকরণ দিয়েছেন। ওই সমীকরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সংশোধিত সমীকরণটি হচ্ছে সংশোধিত বিনিময় সমীকরণটি হবে এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম সমান পিটি। এই এম প্রাইম বি প্রাইম জিনিসটা সংশোধন করে উনি যুক্ত করেছেন, যেখানে এম প্রাইম মানে হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ, সেটা চেক হতে পারে, ড্রাফট হতে পারে, ঋণপত্র হতে পারে, ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ। আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। ওই ব্যাংক সৃষ্ট অর্থ যতবার হাত বদল হয় সেটাকে বলা হয় ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। তার সমীকরণ দাঁড়ানো কয়টা? দুইটা। একটা হচ্ছে এমবি সমান পিটি, এটা হচ্ছে প্রথম সমীকরণটি। পরবর্তীতে সংশোধন করে তার সমীকরণটি হচ্ছে এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম সমান পিটি। এই সমীকরণটি, সংশোধিত সমীকরণটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। যে প্রশ্নটা থাকে যে ফিশারের সংশোধিত সমীকরণটি লিখো, এটা সেজন্য একটু ভালো করে দেখে মার্ক করে রাখবে। আচ্ছা, আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করবো, একটি ছকের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করবো। এই ছকটি আমি বোর্ডে এঁকে ব্যাখ্যা করছি। গাণিতিক উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি তত্ত্বটি বুঝাবো। তত্ত্বটির মূল বক্তব্য কি ছিল একটু ভালো করে মনে করে দেখো। তত্ত্বটির মূল বক্তব্য ছিল, যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায় দাম স্তরও বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়।
আবার যদি অর্থের পরিমাণ হ্রাস পায়, দাম স্তর হ্রাস পায়, কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্কটি সমমুখী, আর অর্থের পরিমাণ ও দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটি বিপরীত। উনি এই তত্ত্বটিতে ভি, ভি প্রাইম এবং টি অর্থাৎ প্রচলন গতি আর লেনদেনের পরিমাণটাকে স্থির ধরে তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছিলেন। এটা আমি একটা ছক আকারে তোমাদেরকে বুঝাবো। এখানে 3টি পর্যায় দেওয়া, অর্থাৎ 3 ধরনের পরিস্থিতি এখানে দেওয়া। প্রত্যেকটি পরিস্থিতিতে আমি বিনিময় সমীকরণের মানগুলো বসিয়ে তোমাকে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক এবং অর্থের পরিমাণ ও দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটি বুঝিয়ে দেব। ওনার সমীকরণটি হচ্ছে পিটি ইকুয়াল টু এমবি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এখন আমার ব্যাখ্যা করতে হলে পরিমাণের সাথে কার সম্পর্ক দেখাতে হবে? দাম স্তরের সম্পর্ক দেখাতে হবে। তার মানে আমাকে দাম স্তর নির্ণয় করতে হবে। এখানে কোথাও দাম স্তরের মানটি দেয়া নেই। দাম স্তর নির্ণয় করতে হলে আমি এই সমীকরণটিকে পি ইকুয়াল টু এটিটা ওই পাশে নিয়ে আসছি, পক্ষান্তর করেছি। এখন আমরা কি করব? পর্যায় 1 এর মানগুলো বসাবো, পর্যায় 2 এর মানগুলো বসাবো, পর্যায় 3 এর মানগুলো 3 জায়গায় বসাবো। আচ্ছা, বসানোটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো সূত্র হচ্ছে এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড টি। এখানে এম হচ্ছে পর্যায় 1 এ এম হচ্ছে কত? 100, বি হচ্ছে কত? 5, 100 × 5 প্লাস এম প্রাইম কত? 100, বি প্রাইম কত? 5, তাহলে 100 × 5 ডিভাইডেড 10, টি এর মান 10। এখন আসো 100কে 5 দিয়ে গুণ করলে 500, 100কে এখানে 5 দিয়ে গুণ করলে 500 ডিভাইডেড 10, 500 আর 500 যোগ করলে 1000 ডিভাইডেড 10, কত হবে মানটা? 100। তার মানে দাম স্তর কত বের হচ্ছে? 100। পর্যায়ে একে দাম স্তর 100। সেই দাম স্তরের আমি যদি অর্থের মূল্য নির্ণয় করি, অর্থের মূল্যের সূত্রটি হচ্ছে ভিএম সমান 1/p। দাম স্তর দ্বারা 1কে দাম স্তর 1/p করলে ভিএম এর মান নির্ণয় করা সম্ভব। তো 1/p মানে p বের হয়েছে কত? 100। তো 1/100, 1/100 এর মান কত? 0.01। এখন আসলে পর্যায় 2। পর্যায় 2 আমরা আবার কি করব? পর্যায় 2 এর মানগুলো ওই সূত্রে বসাবো। সূত্রটা কি? mb প্লাস m প্রাইম b প্রাইম ডিভাইডেড t। m কত? এখন পর্যায় 2 m কত? 200, 200 v কত? 5 × 5। m প্রাইম কত? 200, v কত? 5, 200 × 5 ডিভাইডেড 10। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, v গুলো সবগুলোই 5, v প্রাইম সবগুলোতেই 5, p সবগুলোতেই 10। কারণ তার তত্ত্বটিতে বলা হয়েছে অর্থের প্রচলন গতি স্থির থাকবে, লেনদেনের পরিমাণ স্থির থাকবে। সেই জন্য এখানে মানগুলোকে স্থির ধরা হয়েছে। এখন একবার অর্থের পরিমাণ মানে কি? এম ও এম প্রাইম, ব্যাংক গৃহীত মুদ্রার পরিমাণ, ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ, একবার এগুলো দ্বিগুণ করা হচ্ছে। এরপরের বারে দেখো এসে প্রথমবারের সাথে দ্বিতীয়বারে তুলনা করে দেখবে অর্ধেক কমিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ আমি একবার তোমাকে ব্যাখ্যা করে দেখাবো যে বৃদ্ধি পেলে, অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে কি প্রভাব পড়ছে, আরেকবার দেখাবো অর্থের পরিমাণটা কমে গেলে কি প্রভাব পড়ছে। আসলে বৃদ্ধিটা দেখি। 200কে 5 দিয়ে গুণ করলে 1000 প্লাস 200কে 5 দিয়ে গুণ করলে 1000 ডিভাইডেড 10। 2000কে 10 দিয়ে ভাগ করলে 200। এখানে অর্থের মূল্য নির্ণয় করলে বের হয় কত? দেখো মানটা ভিএম সমান 1/p হচ্ছে সূত্র। অর্থের মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভিএম, ভ্যালু অফ মানি। ভিএম সমান 1/p, দাম স্তর দিয়ে ভাগ করতে হবে। 1কে 200 দিয়ে ভাগ করলে হবে 0.005। এখন দেখো 0.01 অবশ্যই 0.005 এর চেয়ে বেশি। অর্থাৎ অর্থের মূল্যটা পূর্বের তুলনায় কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। অর্থের মূল্যটা পূর্বের তুলনায় হ্রাস পাচ্ছে। দেখো দাম স্তর আগে ছিল 100, এখন দাম স্তর কত? 200। কিন্তু অর্থের মূল্যটা আগে ছিল 0.01, এখন হচ্ছে 0.005। অর্থাৎ অর্থের দাম স্তর বৃদ্ধি পাওয়ায় অর্থের পরিমাণ দ্বিগুণ হওয়ায় দাম স্তর কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। দেখো আগে ছিল 100, এখন হয়েছে 200। কিন্তু সেই সময় অর্থের মূল্যটা হ্রাস পেয়েছে। অর্থের মূল্য কি হয়েছে? হ্রাস পেয়েছে। 0.01 থেকে 0.005 এ চলে এসেছে। আসো এখন তৃতীয় পর্যায়ে, আমরা 1 নম্বর পর্যায়ের সাথে এখন তৃতীয় পর্যায়ে তুলনা করব। তৃতীয় পর্যায়ে দেখো m এর মান কত? 50, m প্রাইম এর মান কত? 50। তো এখানে আমরা 50 × 5 প্লাস 50 × 5 ডিভাইডেড বাই 10 করেছে। 50 × 5 205, 50 50 × 5 250 ডিভাইডেড বাই 10। 500কে 10 দিয়ে ভাগ করলে আবার কত বেরোচ্ছে? 50। এখন দাম স্তর কত? 50। এখন দেখো অর্থের পরিমাণ অর্ধেক কমে গেছে, দাম স্তরও আগের চাইতে কত কমে গেছে? অর্ধেক কমে গিয়েছে। আগে ছিল 100, এখন হচ্ছে 50। অর্থের পরিমাণ আগে ছিল 100, এখন হয়ে গেছে 50। আগে ছিল 100, এখন হয়ে গেছে 50। সেই সময় অর্থের মূল্য কত সেটা আমি বের করে দেখাচ্ছি। দেখো অর্থের মূল্য ভিএম সমান 1/p। 1/p এর জায়গায় কত বসবে? 50। 50 বসালে মানটা আসবে 0.02। আগে ছিল কত? 0.01, এখন কত? 0.02।
টু, অর্থাৎ অর্থের মূল্যটা বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্যটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দাঁড়াচ্ছে কি অর্থের পরিমাণ। এই পুরো মানটা হচ্ছে কি অর্থের পরিমাণ। এম ও এম প্রাইমকে বলা হয় অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য বৃদ্ধি, দাম স্তর বৃদ্ধি পায়, কিন্তু তখন অর্থের মূল্যটা হ্রাস পায়। আবার অর্থের পরিমাণ যদি হ্রাস পায়, দাম স্তরও হ্রাস পায়, তখন অর্থের মূল্যটা বৃদ্ধি পায়। এটা এই পড়াটা হলো ছক আকারে অর্থের পরিমাণ তত্ত্বের ব্যাখ্যাটা। তার তত্ত্বের মূল বক্তব্যই ছিল কি অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক, আর অর্থের পরিমাণ আর দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হবে বিপরীত, যা তোমার এই অংশটাতে দেখানো হয়েছে। আসলে আমরা এটা চিত্রের মাধ্যমে দেখবো, সম্পর্কটা একটা চিত্রের মাধ্যমে দেখবো। এরপরে তোমাদেরকে আমি একটা নমুনা উদ্দীপক দেখিয়ে দিব যাতে তুমি সহজে এটা করতে পারো। এই অংশের পরে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাকে ব্যাখ্যাটা দেখাবো। এই অংশটা তোমরা পুরো পড়াটা আমি নোট আকারে ভিডিওর সাথে ছবিগুলো দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে অথবা সেভ করে রাখবে ছবিগুলো। নোটগুলো দেখলে তুমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে অনেক কিচিবিচি হয়ে গেল, বোর্ডটা ছোট হওয়াতে লেখাগুলো এক জায়গায় অনেক কিচিবিচি করে লিখতে হয়েছে, দুঃখিত। এখন আমি চিত্রের মাধ্যমে তত্ত্বটা ব্যাখ্যা করবো। এখানে যেহেতু আমরা দুই ধরনের সম্পর্ক দেখাই, একটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দাম স্তর, আরেকটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য। সেই জন্য চিত্র এখানে কয়টা হবে? দুইটা চিত্র হবে। উপরের চিত্রের নাম দিলাম আমি ক চিত্র, দ্বিতীয় চিত্রটার নাম দিলাম খ চিত্র। আচ্ছা, এটার পরে নামটা দেব। দুটা চিত্রেই ভূমি অক্ষে আমি কি দেখাবো? অর্থের পরিমাণ। ভূমি অক্ষে দেখাবো অর্থের পরিমাণ। লম্ব অক্ষে দেখাবো, উপরের চিত্রে লম্ব অক্ষে দেখাবো দাম স্তর, আর নিচের চিত্রে লম্ব অক্ষে দেখাবো অর্থের মূল্য। আমরা একবার অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক দেখব, আবার অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক দেখব। অর্থের মূল্য। আচ্ছা, দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা কি ধরনের থাকে? সমমুখী থাকে, সেই জন্য আমরা সমমুখী সম্পর্ক দেখাবো। এখান থেকে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর। আচ্ছা, আসলে হ্যাঁ, প্রথম চিত্রে দেখো ভূমি অক্ষে দেখাচ্ছি অর্থের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি দাম স্তর। অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে M1 থেকে M2, দাম স্তর বৃদ্ধি পেলে P1 থেকে P2। অর্থের পরিমাণ যখন M1 এবং দাম স্তর যখন P1, ওই বিন্দুটি নিচের চিত্রে A বিন্দু দ্বারা দেখানো হচ্ছে। নিচের চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি অর্থের পরিমাণ, লম্ব অক্ষে দেখাচ্ছি অর্থের মূল্য। দেখো যখন অর্থের পরিমাণ M1 তখন অর্থের মূল্য VM1 যা A বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে M2 হলো, তখন অর্থের মূল্য হ্রাস পেয়ে, অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পায় অর্থের মূল্য তখন হ্রাস পায়। হ্রাস পেয়ে BM2 হচ্ছে এই M2, অর্থের পরিমাণ M2 হলে অর্থের মূল্য BM2 যা B বিন্দু দ্বারা নির্দেশিত। এখন A আর B বিন্দু যোগ করে এই VM অর্থের মূল্য রেখা পাওয়া যায়। আচ্ছা, যেহেতু দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটি সমমুখী, তাই এই রেখাটি ঊর্ধ্বগামী, আর যেহেতু অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটি বিপরীত, তাই এই রেখাটি নিম্নগামী। অর্থাৎ ফিশারের লেনদেন রাষ্ট্রের মূল বক্তব্যটি হচ্ছে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী, আর অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। এটাই হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য বা মূল কথা। উনি এই তত্ত্বটি এভাবে ব্যাখ্যা করেছিলেন। এই তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে। আচ্ছা, যে কোনো তথ্য যখন প্রদান করা হয় সেগুলোর কিছু সমালোচনা থাকে, যেহেতু তথ্যগুলো কিছু অনুমিতি সত্ত্বের উপর দাঁড়িয়ে থাকে। কিছু অনুমিতি সত্ত্ব প্রদান করার পরে তথ্যটি ব্যাখ্যা করা হয়। যেমন অনুমিতি সত্ত্ব বলা হয়েছিল অর্থ শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে, কিন্তু অর্থ তো শুধু বিনিময়ের মাধ্যম নয়, বরং সঞ্চয়ের বাহন, ঋণ
সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে এবং ঋণ পরিশোধের উপায় হিসেবে ব্যবহৃত হয়। শুধু বিনিময় করতে ব্যবহৃত হয় না, সঞ্চয় করতে এবং ঋণ পরিশোধ করতে অর্থ কি হয় ব্যবহৃত হয়। তারপরে ধরা হয়েছে অর্থের পরিমাণকে এখানে স্থির থেকে দাম স্তর বাড়তে কিংবা কমতে পারে। এখানে বলা হচ্ছে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমবে। কিন্তু দেখ অনেক সময় এমনও হতে পারে যে অর্থের পরিমাণটা স্থির অবস্থায় অন্য কোনো কারণে দাম স্তর বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। আর পুনর্নিয়োগ ধারণাটা আসলে একটা অবাস্তব ধারণা। কখনো কোথাও পুনর্নিয়োগ বিষয়টি আসলে বিরাজমান হয় না। পুনর্নিয়োগ মানে হচ্ছে একটা দেশে কোনো বেকারত্ব থাকবে না, সবাই কর্মক্ষম সব ব্যক্তি কাজে নিয়োজিত থাকবে, এটা কখনো আসলে হয় না। তারপরে বলা হচ্ছে অপরিবর্তিত বিষয়গুলো পরিবর্তিত হলে, এখানে আরও কিছু বিষয় অপরিবর্তিত ধরা হয়েছিল, সেই বিষয়গুলো যদি পরিবর্তন হয়ে যায়, যেমন লেনদেনের পরিমাণ স্থির ধরা হয়েছিল, তারপরে প্রচলন গতি স্থির ধরা হয়েছিল, এগুলো যদি পরিবর্তিত হয়ে যায় তখন কিন্তু এই তথ্যটা কার্যকর হবে না। অর্থাৎ সম্পর্কটা এরকম সমমুখী পরিমাণের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক আর মূল্যের সাথে অর্থের পরিমাণের বিপরীত সম্পর্কটা চেঞ্জ হয়ে যেতে পারে, তখন এই তথ্যটা আর কার্যকর হবে না। সমালোচনা মানেই হচ্ছে তথ্যটা কখন অকার্যকর হয়ে পড়বে। আমরা একটা নমুনা উদ্দীপকের মাধ্যমে বিষয়টি তোমাদেরকে দেখাবো, তাহলে সুবিধা হবে। একটা নমুনা উদ্দীপক দেখিয়ে দিচ্ছি আমি যেই ছবিটি দিব ওইখানে নমুনা উদ্দীপক হিসেবে নমুনা উদ্দীপক দেয়া আছে। এটা হচ্ছে উদ্দীপক, আর এখানে অথবা দিয়ে এখানে একটা CW লেখা আছে, খেয়াল করে দেখো। CW মানে হচ্ছে এটা আমি এখন এই উদ্দীপকটা দিয়ে প্রশ্নগুলো আমি আনসার করিয়ে দিব। তোমাদেরকে এখানে মানগুলো চেঞ্জ করে দিয়েছি আমি, এখানে যে মানগুলো এখানে মানটা একটু বদলিয়ে দিয়েছি। এই বদলানো মানগুলো দিয়ে, চেঞ্জওয়ালা মানগুলো দিয়ে তুমি আবার এই অঙ্কটা করে আমাকে কমেন্টে আনসারগুলো পাঠাবে তোমরা। আমি এই অঙ্কটা করিয়ে দিব, তোমরা এই HW অঙ্কটা করে আমাকে কমেন্টে অথবা পার্সোনালি ইনবক্সে পাঠিয়ে তুমি আমার সাথে এটা না পারলে আলোচনা করে নেবে, ঠিক আছে? আসলে আমরা প্রশ্ন এখানে হচ্ছে নমুনা হিসেবে প্রশ্নগুলোকে গুছানো আছে, যেভাবে বোর্ডে প্রশ্ন হয় সবগুলো প্রশ্ন এক জায়গায় করা আছে। এই টাইপের উদ্দীপকের প্রশ্নগুলো কীরকম হতে পারে সব প্রশ্ন আমি একটু আলোচনা করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। এর জন্য এটার নাম হচ্ছে নমুনা উদ্দীপক। আসলে উদ্দীপকটা একটু আমি লিখছি যাতে তোমাকে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, উদ্দীপকটা আমি ছক আকারে করেছি, আমি মানগুলো জাস্ট এটা হচ্ছে নমুনা। HWটা পরবর্তীতে একটু দেখিয়ে দিব। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণের সাথে দাম স্তর নির্ণয়। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে দাম স্তর নির্ণয়। দাম স্তর নির্ণয় করো। দাম স্তর মানে কি? আচ্ছা, দাম স্তর নির্ণয় করতে হলে দেখো এখানে যে মানগুলো দেয়া, P N দেয়া, V দেয়া, N ফ্রাম দেয়া, V ফ্রাম দেয়া, T দেয়া, দেখে বোঝা যাচ্ছে এটা কিসের অংশ থেকে, কোন অংশ থেকে, কোন শিকলফল থেকে আসছে? ফিশারের লেনদেন ভাষ্য থেকে আসছে, বা অর্থের পরিমাণ তত্ত্ব। এই জিনিসগুলো বিনিময় সমীকরণেরই একটা অংশ। তো আমরা কি করব, তুমি লিখবে যে আমরা জানি, এখানে আমি ডিটেলটা লিখছি না, তোমরা গুছিয়ে লিখবে যে ফিশারের বিনিময় সংশোধিত বিনিময় সমীকরণটি হচ্ছে PT সমান MB প্লাস M ফ্রাইম V ফ্রাইম। এটা ছিল ফিশারের সংশোধিত বিনিময় সমীকরণ। এখন আমাকে বের করতে বলেছে কি দাম স্তর, তাহলে P ইকুয়াল টু কি হবে? MB প্লাস M ফ্রাইম V ফ্রাইম ডিভাইডেড বাই T। আচ্ছা, এখানে MTV কি, M ফ্রাইম কি, V ফ্রাইম কি, যখন আমি সূত্রটা লিখেছিলাম তখন এগুলো ডিটেল বলা হয়েছে। যখন আমি সূত্রটা তোমাদেরকে প্রথম লিখেছি তখন কিন্তু কোনটা কি বলা হয়েছে। তারপরে আরেকটু বলে দিচ্ছি, M হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, V হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, M প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, V প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, আর T হচ্ছে লেনদেনের পরিমাণ। এখন আমরা মানগুলা বসায় আসো। M কত? 100, V কত? 4, প্লাস M প্রাইম কত? 50, V প্রাইম কত? 2, T কত? 100। 100কে 4 দিয়ে গুণ করলে 400, প্লাস 550কে 2 দিয়ে গুণ করলে 100 ডিভাইডেড 100 কত হবে? 505। কত দাম স্তর কত? এখানে P এর মান কত? সুতরাং দাম স্তর কত? 5। এটাই হচ্ছে কি উত্তর। তোমাকে নির্ণয় করে দাম স্তর নির্ণয় করো, জাস্ট দাম স্তর নির্ণয় করে দেখাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে অর্থের মূল্য নির্ণয় করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা কি?
অর্থের মূল্য নির্ণয় করো। অর্থের মূল্য মানে হচ্ছে ভিএম। অর্থের মূল্য নির্ণয় করো। আচ্ছা, অর্থের মূল্য নির্ণয় করতে হলে অর্থের মূল্যের সূত্রটি কি? ভিএম সমান 1/P, যেখানে ভিএম হচ্ছে অর্থের মূল্য, পি হচ্ছে দাম স্তর। অর্থাৎ অর্থের মূল্য যদি নির্ণয় করতে হয় আমাকে আগে কিসের মান জানা থাকতে হবে? পি এর মান জানা থাকতে হবে। এখানে কোথাও পি এর মান দেওয়া আছে? নেই। তখন তোমাকে অর্থের মূল্য নির্ণয় করতে হলে অবশ্যই এই কাজটা আগে করতে হবে, তারপর গিয়ে ভিএম এর মানটা বের করতে হবে। প্রশ্নে যদিও তোমাকে দাম স্তর নির্ণয়ের কথা বলা হয়নি, ভিএম বলেছে, কিন্তু তোমাকে ভিএম করতে হলে অবশ্যই কি আগে বের করতে হবে? পি এর মানটা আগে বের করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করবো, এখন আমার তো এখানে আগে থেকে করা ছিল, তাই আমি এই মানটা ওখানে বসিয়ে দিয়ে তোমাকে দেখাচ্ছি। কিন্তু তোমার কি করতে হবে? অর্থের মূল্য নির্ণয় করা প্রশ্নটা আসলে অবশ্যই এই অংশটা করে তারপরে ওই কোশ্চেনে যেতে হবে। ভিএম সমান 1/P। পি কত এখানে? 5। ভিএম কত? 0.2। তাহলে সুতরাং অর্থের মূল্য ভিএম কত? 0.2, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে মোট বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? আচ্ছা, এই মানগুলো একটু লিখে রাখি আমি, যেহেতু আমার এগুলো কাজে আসবে। পি এর মান কত বেরিয়েছে? 5। ভিএম এর মান কত বেরিয়েছে? 0.2। একটু কোথাও এখানে লিখে রাখি। পি সমান কত? 5, ভিএম সমান 0.2। বাকিগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা কি ছিল? মোট বিহিত অর্থের পরিমাণ দ্বিগুণ হলে। মোট বিহিত অর্থ মানে হচ্ছে এম। এম এর মান দ্বিগুণ হলে। আচ্ছা, এম এর মান দ্বিগুণ হলে কত হবে? এম ইকুয়াল টু আগে ছিল 100, দ্বিগুণ হলে কত হবে? 200। 200 হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? এম এর মান দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? প্রশ্নটা ছিল। এগুলো প্রশ্ন গুছিয়ে ওখানে লেখা আছে, তোমাদেরকে যেহেতু আমি ছবিটা দিব ওইখান থেকে তোমরা সব ক্লিনলি পাবে। এখন একটু বুঝো শুধু যে কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে। এম এর মান দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? এম এর মান দেখো 100 × 2 করলে 200 হবে। এখন এখানে আগে 100 ছিল, এখন আমরা 200 করে মানটা বের করব। সুতরাং পি ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই 100। আচ্ছা, এম বি এখন কত হবে? 100 জায়গায় কত বসবে? 200 ইন্টু বি হবে 4 প্লাস এম প্রাইমের মান কত বসবে? 50 ইন্টু 2 ডিভাইডেড 100। 800 প্লাস 100 ডিভাইডেড 100 সমান কত হবে? 900/100 সমান 9। তাহলে পি এর মান কত বের হচ্ছে? 9। আচ্ছা, আমাকে কিন্তু বলেছে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। এম এর মান যদি দ্বিগুণ হয়, দেখো এম এর মান দ্বিগুণ হলে পি এর মানটা কিন্তু কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এম এর মান বাড়ছে দেখে পি এর মানও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থায় ভিএমটা কত হবে আমরা একটু দেখি। ভিএম 1/P, তার মানে 1/9। 1/9 করলে কত আসে? 0.011। আচ্ছা, আগে ভিএম কত ছিল? আচ্ছা, তুলনা করে এখন তাহলে বুঝতে পারবে। নিচে একটা তুলনা করে তোমাকে লিখতে হবে। আগে দাম স্তর ছিল কত? দাম স্তর ছিল কত? 5। বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 9। দাম স্তর ছিল কত? 5, হয়েছে কত এখন? 9। ভিএম ছিল কত? 0.2, হয়েছে কত? 0.11। দেখো দাম স্তর বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য হ্রাস পেয়েছে। অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? তাহলে নেতিবাচক প্রভাব পড়বে। দাম স্তর বৃদ্ধির দরুন অর্থের মূল্যটা হ্রাস পাবে। অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই দাম স্তর বৃদ্ধি পেয়েছে, কিন্তু অর্থের মূল্য হ্রাস পেয়েছে। এটা কিন্তু ফিশারের সেই ভাষ্যটিতে চলে আসছে আমরা আপনার ওই মূল বক্তব্যে। আচ্ছা, এটা ছিল কি? বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে। বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে তোমাকে কিন্তু ওখানে এম বা কিছু বলা থাকবে না, শুধু বিহিত মুদ্রার পরিমাণ বলা থাকবে। এই জন্য তোমার মনে রাখতে হবে এম মানে কি? বিহিত মুদ্রার পরিমাণ। এম প্রাইম মানে কি? ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ। এটা তুমি কখনো ভুললে হবে না, এটা হবে কি? বিহিত মুদ্রার পরিমাণ। এমটা হচ্ছে কি? বিহিত মুদ্রার পরিমাণ। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা বললাম আমি যে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। এগুলো আসলে একটা প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়, একসাথে সবগুলো আসে না।
কি কি প্রশ্ন হতে পারে প্রত্যেকটা আমি তোমাকে একটু করে দেখাচ্ছি যাতে তুমি সহজে পারো। আচ্ছা, এখানে পি এর মান কত ছিল 5, বি এর মান কত ছিল 0.2। এটা আমরা জানা থাকতে হবে পরের অংশটার জন্য। এটা আচ্ছা, এরপরে আমরা বলছি কি ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ দ্বিগুণ হলে এম প্রাইমের মান দ্বিগুণ হলে এম প্রাইম মানে হচ্ছে ব্যাংক সৃষ্ট ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, আসলে দেখাই তখনও আমাকে কিন্তু প্রতিবার কি করতে হবে, প্রথমে বি এর মান বের করতে হবে, এরপর বি এম এর মান বের করতে হবে, তারপর বুঝাতে হবে কি প্রভাব পড়েছে। পি এর মানটা বের করি। ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ দ্বিগুণ মানে এম প্রাইম সমান আগে ছিল কত 50 × 2 সমান কত হবে 100। এখন ওই 50 এর জায়গায় আমরা কত বসাবো 100 বসাবো, বাকিগুলো আগের মতো থাকবে। 100 × 4 প্লাস 50 এর জায়গায় কত হবে 100 × 2 ডিভাইডেড 100। 400 প্লাস 200 ডিভাইডেড 100। 600 ডিভাইডেড 100 সমান 6। আর দাম স্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে, দেখো আগে ছিল 5 এখন হয়েছে 6। আচ্ছা, তখন বিএমটা কত একটু দেখায় আমি। বিএম হবে 1 ডিভাইডেড বাই পি 1 ডিভাইডেড বাই 6 1 ডিভাইডেড বাই 6 করলে মানটা আসবে 0.16। আচ্ছা, আগে ছিল 0.2, দেখো এখন 16, তার মানে মূল্যটা হ্রাস পেয়েছে, অর্থের মূল্যটা হ্রাস পেয়েছে, পূর্বের তুলনায় অর্থের মূল্যটা হ্রাস পেয়েছে। খেয়াল করে দেখো দাম স্তর আগে ছিল 5 এখন হয়েছে 6, দাম স্তর বৃদ্ধি পেয়েছে আর অর্থের মূল্য আগে চেয়ে হ্রাস পেয়েছে। বুঝতে পেরেছে? আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এখন আমরা দুইটা আলাদা আলাদা বৃদ্ধি করেছিলাম তাই না? প্রথমে একবার এম বৃদ্ধি করেছিলাম, এরপরে একবার এম প্রাইম বৃদ্ধি করেছিলাম। তোমাকে প্রশ্নটা এমনও দিতে পারে যে এম ও এম প্রাইম দ্বিগুণ হলে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। পরের প্রশ্নটা একটু বুঝো, একটু বুঝো। এটা কিন্তু অর্থের মূল্যের উপর প্রভাব তোমাকে ব্যাখ্যা করতে বলে না, কি করতে বলেছে প্রশ্নটা একটু বুঝো। এম ও এম প্রাইমের মান দ্বিগুণ হলে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। ওকে, আচ্ছা তোমাকে বলেছে এম আর এম প্রাইমের মান যদি দ্বিগুণ করে তাহলে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। আচ্ছা, পরিমাণ তত্ত্ব প্রমাণ করা মানে হচ্ছে পরিমাণ তত্ত্বের যে মূল বক্তব্যটা ওইটা এখানে প্রমাণ করতে হবে আমাকে। পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য কি ছিল, এম আর এম প্রাইম এই দুটোকে আমরা কি ধরি অর্থের পরিমাণ। একটু বুঝো, এগুলো বুঝিয়ে তুমি নিজে লিখতে পারবে যদি বুঝো। অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় এটা কি দাম স্তর, দাম স্তর কি হবে দ্বিগুণ হবে। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে, তখন অর্থের মূল্য অর্ধেক কমবে। মূল বক্তব্য হচ্ছে এটা, পরিমাণ দ্বিগুণ হলে পি দ্বিগুণ হবে কিন্তু মূল্যটা অর্ধেক কমে যাবে। এটা আমাকে কি করতে হবে এখন এই অঙ্কটার মাধ্যমে প্রমাণ করতে হবে যে এম আর এম প্রাইমের মান যদি দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে দাম দ্বিগুণ হচ্ছে কিনা আর বিএমটা অর্ধেক কমে যাচ্ছে কিনা। এটা আমাদের একটা বোর্ডে, এখানে প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে, আমি কিন্তু বোর্ডগুলো পাশে লিখে দিয়েছি, তোমার সুবিধার্থে তুমি কি করবে ওগুলো ভালো করে দেখে দিবে। অবশ্যই এগুলো তুমি তোমার স্টোরি রেখে দিবে, পরবর্তীতে এগুলো তোমার বোর্ড পরীক্ষায়ও কাজে দিবে। আসো আমরা এখন তাহলে বের করবো। প্রথমে আমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে পি এর মানটা বের করতে হবে। পি এর মানটা আমরা প্রথমে আগে বের করেছিলাম, কত বেরিয়েছিল 5 আর বিএম কত বেরিয়েছিল 0.2। আচ্ছা, আমরা এখন দ্বিগুণ করব, সেই ক্ষেত্রে দ্বিগুণ কে কে হবে, এমও দ্বিগুণ হবে এম প্রাইমও দ্বিগুণ হবে। ঠিক আছে, এম যদি দ্বিগুণ হয় এম এর মানটা কত হবে 100 × 2 সমান 200। এম প্রাইমের মানটা কত হবে 50 × 2 সমান 100। দুইজনকে চেঞ্জ করে ফেলতে হবে। আসো এখন আপনি মানগুলো বসাই। পি ইকুয়াল টু আগে পি পাচ্ছিল, আগে বিএম কিন্তু 0.2 ছিল। আসো আমরা এখন বের করে দেখবো পরবর্তীগুলো কি হয়। এখন আমরা 100 এর বদলে কি বসাবো 200 × 4
প্লাস 100 ইন্টু 2 ডিভাইডেড 10। 200 কে 4 দিয়ে গুণ করলে 800 প্লাস 200 ডিভাইডেড 10। 1000 ডিভাইডেড 10 সমান কত হবে? 100। এই সরি, এটা তো 100 ছিল। এটা আমি সূত্রটা লিখি না এখানে, এই যে mb প্লাস m প্রাইম b প্রাইম ডিভাইডেড d। আবার তুমি বলবে এটা কোথা থেকে আসছে? এই যে mb প্লাস m প্রাইম ডিভাইডেড d, mb এর মানগুলো বসিয়েছি আর 100 দিয়ে ভাগ করেছি। এখানে 100 আর 50 হলো চেঞ্জ হয়ে যাবে, কেন? যেহেতু মানগুলো দ্বিগুণ হয়েছে। আচ্ছা একটু খেয়াল করো, আগে দেখো p ছিল কত? 5, এখন দেখো p কত? 10। অর্থাৎ m ও m প্রাইম দ্বিগুণ হলে দাম স্তর কি দ্বিগুণ হয়েছে? হয়েছে। m ও m প্রাইম দ্বিগুণ হয়েছে, দাম স্তর দ্বিগুণ হয়েছে। অর্থাৎ মূল্যের অবস্থাটা একটু দেখে চলো। 1 ডিভাইডেড বাই p, 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10 করলে 0.1, আগে 0.2, 0.1, অর্ধেক কমে গেছে। বুঝতে পারছি এখন? তাহলে আমাদের তাহলে জিনিসগুলো দেখায় আমি একটু। m ও m প্রাইম p দিয়ে, m ও m প্রাইম আগে ছিল কত? 100 প্লাস 50 সমান 150, পর হয়েছে কত? 200 প্লাস 100 সমান 300। এখানে দেখো p আগে ছিল 5, পর হচ্ছে কত? 10। এখানে 0.2, 0.1। একটু খেয়াল করো, m ও m প্রাইমের মানটা প্রথমে ছিল 150, দ্বিগুণ হয়ে কত হয়েছে? 300। p এর মানটা দেখো প্রথমে ছিল 5, দ্বিগুণ হয়ে কত হয়েছে? 10। bm এর মানটা প্রথমে ছিল 0.2, দ্বিগুণ হয়ে হ্রাস পেয়ে কত হয়েছে? অর্ধেক কমে গেছে, 0.1। অর্থাৎ m ও m প্রাইমের মান বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, দাম স্তরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক কমে গেছে। বুঝতে পারছি? তাহলে প্রমাণিত হয়েছে যে দাম m ও m প্রাইমের মান দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্ধের মূল্য অর্ধেক কমে যায়। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে অঙ্কের মাধ্যমে। বুঝিয়ে লিখলেই, এটা 4 নম্বরের জন্য আসছে প্রশ্নটা, উচ্চতর দক্ষতা প্রশ্ন। তো বুঝিয়ে লিখতে পারলে